আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা ও অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই প্রধান উপদেষ্টার সফর সঙ্গী এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলের পদত্যাগ দাবি করেছেন তিনি। বলেন, শাপলা প্রতীকেই অনড় থাকবে তার দল। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক দাবি করেন, দেশবিরোধী চক্রান্তের অংশ হিসেবেই আক্তার হোসেন ও তাসনিম জারার উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এই ঘটনায় প্রশাসনের অভ্যন্তরে থাকা ফ্যাসিবাদের দোসররা মদদ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটতেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি। ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তরণ করা। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত, ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক জোট, দলীয় প্রতীকসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন নাহিদ। জানান, শাপলা প্রতীকেই অনড় দলের অবস্থান। এনসিপির জনপ্রিয়তা নেই, বিএনপি নেতাদের এমন মন্তব্যেরও জবাব দেন তিনি। বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি থেকে সরে আসতে হবে বিএনপিকে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। আর জাতীয় নাগরিক পার্টি কোনো শক্তি কি শক্তি না, এটা আসলে রাজপথে ভোটের মাঠেই জনগণই এটা রায় দিবে। আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকী অটল আছি। গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের সাথে জোটের ব্যাপারে এখনও আলোচনা চলছে বলে জানান নাহিদ ইসলাম। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্র সফররত এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের হামলা ও ডিম নিক্ষেপের প্রতিবাদে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে দলটির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখার নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও যোগ দেন। সমাবেশে বক্তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। হামলায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার দাবি করে তারা বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করেই ধারাবাহিক হামলা চালানো হচ্ছে দেশে বিদেশে। এর আগে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে দ্য রেড জুলাই নামে একটি সংগঠন। বিকেল 5টার দিকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের ওপর উদ্দেশ্যমূলক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী এবং সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার মাধ্যমে পতিত ফ্যাসিবাদ আমলে গড়ে ওঠা সহিংস রাজনৈতিক সাংস্কৃতিক চিত্র আবারও প্রকাশ পেয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, শেষ মুহূর্তের ভিসা জটিলতায় সফরসঙ্গীদের পথ পরিবর্তন করতে হয়, যা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করে। এতে ঝুঁকিতে পড়েন সফরসঙ্গীরা। ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনা দেশের ভেতরে কিংবা বাইরে সহ্য করা হবে না। এসব ঘটনায় নেওয়া হবে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা। জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। 28শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী ও জুলাই যোদ্ধাদের সঙ্গে ধারাবাহিক সংলাপ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সাদা অথবা গোলাপি শাপলা প্রতীক হিসেবে শাপলাকে নির্ধারণ করে নির্বাচন কমিশনে দল নিবন্ধনের আবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা কয়েক দফা এ নিয়ে বৈঠকও করে নির্বাচন কমিশনের সঙ্গে। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা
এই তিনটির মাধ্যমে হতে হবে। কিন্তু জাতীয় প্রতীক হিসেবে পরিচিত বিষয় কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এর আগে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান শাপলা প্রতীক চাইলে একই কারণে সেটি নাকচ করে দেয় ইসি। তবে নিজেদের দাবিতে অনড় দলটিকে বিকল্প প্রতীক বেছে নেয়ার পরামর্শ দেন সচিব। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? এর আগে কলম, মোবাইল এবং শাপলা প্রতীক হিসেবে পেতে আবেদন করেছিল এনসিপি। সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 28 সেপ্টেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অংশীজনের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 28 তারিখ থেকে করা হবে এবং একটু গ্যাপ দিয়ে করতে হবে, কারণ হচ্ছে যে ছুটির দিন আছে, পূজার ব্যাপার আছে, এই সমস্ত কাজে আমরা ওই শিডিউলটা করে নিই। তবে 28 তারিখ থেকে আমরা শুরু করব। রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনা এবং নির্বাচনী আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নিয়ে কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান সচিব আখতার আহমেদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী বাজেটে কোনো কমতি হবে না এবং পুলিশের জন্য প্রায় 400 কোটি টাকা ব্যয়ে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অল্প সময় ও স্বচ্ছতা নিশ্চিত করতে টেন্ডার না করে ইউএনডিপির মাধ্যমে তা কেনা হবে। সচিবালয়ে এক সভা শেষে এসব বলেন তিনি। এছাড়া আপৎকালীন সময়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে রাখছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। নির্বাচন আয়োজনে সব রকমের প্রস্তুতি নিচ্ছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। তারই অংশ হিসেবে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়। প্রতিটি বডি ক্যামেরা কিনতে খরচ হবে প্রায় 1 লাখ টাকা। সময় কম থাকায় টেন্ডার ছাড়াই ইউএনডিপির মাধ্যমে কেনা হবে এই বডি ক্যামেরা। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। এটা ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই, কারণ হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোশিয়েটও করবো না, ওরা করবে। নির্বাচন কমিশন এ বিষয়ে আলোচনা না করায় সরকারিভাবেই বডি ক্যামেরা কেনা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, নির্বাচনী বাজেট বরাদ্দে কোনো ঘাটতি থাকবে না। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, বাজারে দাম পড়তির দিকে থাকলেও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কেন কিনছে এবং তা কতটা যৌক্তিক? আমরা কিনছি, আপনারা জানেন আমাদের যে এখন যে যত বিলিয়ন আছে এটা একেবারে বাংলাদেশ সাফিসিয়েন্ট না। আপৎকালীন ব্যাপারে ধরেন একটা ক্রপ ফেল করলো, বড়টা যদি ফেল করে, আমনটা যদি ফেল, তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের, তখন কী করব? একটু সেফ হিসেবে না রাখলে কিন্তু তখন বিপদ হবে। বৈঠকে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের মানোন্নয়ন ও ঢাকা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার আধুনিকায়নে প্রয়োজনীয় বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। টেকনাফের বাহাটছড়ায় 5 জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এই ঘটনায় 2 অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের বাহাটছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণকারীদের গোপন আস্তানা থেকে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা 5 জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে আটক করা হয় 2 অপহরণকারীকে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রং তুলির আঁচড়ে প্রতিমা সাজানোয় ব্যস্ত কারিগররা। এদিকে চট্টগ্রামের পূজা মণ্ডপ পরিদর্শন করে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, দুর্গাপূজা ঘিরে সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, আর গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাবের মহাপরিচালকের। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে।
শারদীয় দুর্গোৎসব ঘিরে সাজ রব উঠেছে মৌলভীবাজারের পূজা মণ্ডপগুলোতে। প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন চলছে সাজসজ্জার কাজ। আমাদের দেশে শান্তি বয়ে আনুক, অসুর বিনাশ নিধনকারী মা আমাদের দরাদামে আসবেন। এখানে কাজ করছি, প্রায় মাটির কাজ করছি 15 দিন, আর রং লাগবে 5 দিন। আয়োজকরা বলছেন, এবছর মৌলভীবাজারে সামষ্টিক ও ব্যক্তিগত উদ্যোগে 1008টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী 28 সেপ্টেম্বর দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সকল ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং সে আলোকে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি। রংপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাবের ডিজি AKM শহীদুর রহমান। এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক মাধ্যমে যদি আসে সেই ঘটনা যারা ঘটালো, যদি প্রকৃতপক্ষে সেই ঘটনা ঘটে, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর যদি এটি মিথ্যি গুজব হয়, যেই গুজবটা ছড়িয়েছে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে চট্টগ্রামে বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, পূজা ঘিরে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এরপরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তা হবে উদ্দেশ্য প্রণোদিত। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। মাজারেও হামলা চালায়, মন্দিরেও তারা অপবিত্র করার চেষ্টা চালায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইমরুল কায়েস, NTV নিউজ ডেস্ক। জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে দেশের জনপ্রিয় পারিবারিক রিয়েলিটি শো কনকা সেরা পরিবার সিজন 4। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রিপোর্ট করছেন সালাউদ্দিন কাদের। শুরু হতে যাচ্ছে টানা 3 সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো কনকা সেরা পরিবার সিজন 4। আগের মতো এবারও থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, তারকাদের উপস্থিতি আর নানা মজার গেম। মঙ্গলবার রাজধানীর ইলেকট্রোমার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট লিমিটেড এবং মিডিয়াকম লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাকুদ্দিন আহমেদ উপস্থিত থেকে জানান, এই যান্ত্রিক সময়ের জন্য আমরা পরিবারকে সময় দিতে পারি, এই প্রচেষ্টার অংশ হিসেবেই কনকা সেরা পরিবার। দিন শেষে আমরা যখন কর্মব্যস্ততার এই জীবন থেকে আমাদের পরিবারে ফিরে যাই, তখন আমরা আসলে বুঝি যে এই রোবটিক লাইফে আমরা আমাদের ব্যস্ততার মধ্য দিয়ে পরিবার থেকে একটু দূরে সরে যাচ্ছি। তো এরকম একটি রিয়েলিটি শোর মাধ্যমে কিছুটা হলেও আমরা আমাদের এই পরিবারের বন্ধনকে, আমাদের এই পারিবারিক দৃঢ়তাকে সমৃদ্ধ করতে পারি। ইলেকট্রোমার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার জানান, কনকা সেরা পরিবার চায় প্রতি সিজনে নতুন কিছু দিতে, এবারও থাকবে সেরকম কিছু। কনকা সেরা পরিবারটা আমরা চেষ্টা করব দীর্ঘদিন সময় আমরা থাকার জন্য, এবং আমরা চাই যে এটা ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড পাবে এই সেরা পরিবার প্রোগ্রামটা। এইবারের যে অনুষ্ঠানটি লঞ্চ করা হচ্ছে কনকা সেরা পরিবার, আমি আশা করব অন্যান্য বছরের চাইতে এই অনুষ্ঠানটি আরও অনেক বেশি আকর্ষণীয় হবে। অনুষ্ঠান শেষে কনকা সেরা পরিবার সিজন 4 এর লোগো উন্মোচন ও থিম সং পরিবেশনা করা হয়। রেজিস্ট্রেশন 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 31 অক্টোবর পর্যন্ত। দেশের যে কোনো পরিবারের 18 থেকে 60 বছর বয়সী 2 সদস্য মিলে দল গঠন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। সালাউদ্দিন কাদের, NTV নিউজ, ঢাকা। সৌদি আরবে ক্রিকেট টুর্নামেন্টের উন্মাদনায় মেতে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরা। NTV সৌদি আরব প্রতিনিধি জানান, সৌদি আরব প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে অংশ নিতে রিয়াদে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জার্সি উন্মোচন করেন চাঁদপুর টিমের সভাপতি শরীফ হোসেন খান। ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সুলতানসের উপদেষ্টা তাজুল ইসলাম গাজী। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর সুলতানসের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান, চাঁদপুর সুলতানসের উপদেষ্টা মোস্তফা মুন্সি, আলমগীর হোসেন সহ অন্যরা। সৌদি আরবের জেদ্দায় মিরসরাই প্রবাসীদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন নুরুল আলম মুরাদ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে মিস সরাইয়ের শিক্ষা খাত সহ সার্বিক উন্নতিতে ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, ফোরকান উদ্দিন, মঞ্জুরুল মাওলা, হাজি বেলায়েত হোসেন। অন্যদের মধ্যে ছিলেন শাহাদাত, রুবেল, টিটু, আশরাফ, আলমগীর, জুলফিকার, আজহার সহ আরও অনেকে। রিয়াদে বরিশাল বাদশা ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, জার্সি উন্মোচন ও আলোচনা সভা কারিল্যান্ড হোটেলে অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বরিশাল বাদশার কর্ণধার বাকের হোসেন বলেন, বরিশাল টিমকে জেতানোর স্বার্থে তারা এবারের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন। খেলায় হার জিত থাকতেই পারে, তবে প্রত্যেক ক্রিকেট দল চেষ্টা করবে খেলায় জয়লাভ করার। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বাদশা ক্রিকেট টিমের ম্যানেজার মোহাম্মদ ফায়াজ, আইকন ক্রিকেট খেলোয়াড় জ্যাক আরিফ, আলামিন, ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল কুদ্দুস, এনামুল হক মিন্টু সহ প্রবাসী খেলোয়াড় সমর্থকরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।